আপনি যদি 2026 সালে একজন কর আইনজীবী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু যে প্রশ্নটি আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি একটি কমন সেন্স ভিত্তিক প্রশ্ন বা বুদ্ধিভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নটি আপনি যদি এখানে নাও পড়েন, তার পরবর্তীতে প্রশ্নটি জানলে আপনি অন্তত পাঁচটি পয়েন্ট আপনি লিখতে পারবেন। সেক্ষেত্রে তার পরবর্তীতে যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, অবশ্যই নতুনভাবে যাতে করে আপনার ভুল না হয়, আপনি একদম কনফিডেন্স সহকারে লিখতে পারবেন যদি আপনার পরীক্ষাতে আসে। এবং কি যদি আপনার ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি অ্যান্সার করতে পারবেন, আমি আশাবাদী ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা শুরু করি। সেটি হচ্ছে প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা দেখব। প্রশ্নটি কি আছে? প্রশ্নটি আছে, একজন কর আইনজীবী হিসাবে রাজস্ব আহরণে আপনার ভূমিকা কি? আপনি হচ্ছে একজন যদি কর আইনজীবী হন, তাহলে আপনি যে রাজস্ব আহরণ করবেন, তাহলে তার পিছনে আপনার ভূমিকা কি বা আপনি কিভাবে ভূমিকা পালন করবেন, সেই বিষয়টাই হচ্ছিল আপনার এখানে যে মূল প্রশ্নটি আপনার কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে আপনার কাছে যদি জানতে চায়, তাহলে আপনি যেহেতু একজন কর আইনজীবী হয়ে গিয়েছেন বা আপনি যেহেতু একজন কর আইনজীবী, তাহলে আপনি কিভাবে ভূমিকা রাখবেন, আপনার যিনি ক্লায়েন্ট হবে বা একজন করদাতাকে বা যারা যারা এই সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আপনি কি কি ধরনের সেবা দিতে পারবেন বা তাদের পিছনে আপনি কি ভূমিকা রাখতে পারবেন, সেই বিষয়টা হচ্ছিল মূল কথা। তাহলে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে বোর্ডে তুলে রেখেছি, যাতে করে আমাদের সময় কম লাগে, যাতে আপনার মূল্যবান সময় নষ্ট না হয়। শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখলেই আশা করি আপনার হয়ে যাবে। তাহলে কয়েকবার আমরা পড়বো, এতে করে আপনার হয়ে যাবে। তাহলে প্রথম বিষয়টা কি আছে, এখানে সেম ভাবে আপনার উত্তরটি লিখবেন যদি আপনার পরীক্ষার খাতাতে আপনার লিখতে হয়। তাহলে প্রথম হচ্ছিল, এটা হচ্ছিল আমার প্রশ্ন, যে একজন কর আইনজীবী হিসাবে রাজস্ব আহরণে আপনার ভূমিকা কি? তাহলে আমরা কি লিখবো, এটা হচ্ছিল আমাদের ভূমিকা। ভূমিকা হচ্ছিল এরকম, যে একজন কর আইনজীবী হিসাবে রাজস্ব আহরণে আমার ভূমিকা নিম্নে দেওয়া হলো। বলতে এইখানে দেখেন প্রশ্নের উত্তরটা আমার এভাবে হবে, আপনার ভূমিকা কি? বলতে আপনার ভূমিকা বলতে একজন কর আইনজীবী, তা আপনার ভূমিকা বলতে আপনি একজন কর আইনজীবীর রোল প্লে করবেন, যে যাতে করে আপনি নিজে একজন কর আইনজীবী হিসাবে আপনার মক্কেলকে কিভাবে সেবা দিবেন বা আপনার গ্রাহককে আপনি কিভাবে সেবা দিবেন বা একজন করদাতাকে আপনি কিভাবে সেবা দিবেন, সেই বিষয়টাই হচ্ছে আমার এখানে তুলতে হবে। তাহলে যদি ছোট প্রশ্ন হয় তাহলে তো 5টা অন্তত দিবেন, আর যদি বড় প্রশ্ন হয় সেখানে যদি এখানে তো কোনো উল্লেখ করে দেওয়া নেই যে আপনি 5টা দেন বা 10টা দেন, তাহলে অন্তত হলেও আপনি 10টা দেওয়ার চেষ্টা করবেন। এখানে যে বোর্ডে এগুলি তুলছি এগুলি যে আপনার দিতে হবে, তাহলে তো ভালো দিলেন। আর যদি আপনার কাছ থেকে নতুন কোনো কিছু বা আপনি জানা থাকে, তাহলে সেগুলি আপনি দিতে পারেন, অবশ্যই এই রিলেটেড হতে হবে। তাহলে চলেন, একজন কর আইনজীবী হিসাবে রাজস্ব আহরণে আমার ভূমিকা নিম্নে দেওয়া হলো। যথা কি, এখানে কিন্তু সিরিয়াল করা যায়, 1 2 3 4 5 এরকম ভাবে সিরিয়াল করা যায়। আমরা কিন্তু 1 2 3 4 5 এভাবে সিরিয়াল করতেছি না। কেন করতেছি না? যদি আমি 1 2 3 4 5 দেই, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় আমার দেখা যায় 10টা নাও হইতে পারে বা আমার বেশি হইতে পারে। আর আমি যদি এখানে একটু টেকনিক করে এইভাবে দেই বা অন্য কোনো সিস্টেম অ্যাপ্লাই করে দেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার ওইটার পরীক্ষায় মার্কটা পাওয়ার চান্সটা বেশি থাকে। এর পরবর্তীতে যদি আপনি 1 2 3 4 এইভাবে সিরিয়াল করে লিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটি লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে চলেন, প্রথম কি, আমি করদাতাকে সঠিক রিটার্ন তৈরি করে দাখিল করতে সাহায্য করি। খুব সহজ, আপনি যদি আরেকবার পড়ি তাহলে আপনি হয়ে যাবে। যদি আপনি একজন করদাতা হয়ে থাকেন, তাহলে আপনি প্রথম কি করবেন, প্রথম আপনি একটি পয়েন্ট লিখতে পারেন যে আমি একজন করদাতাকে সঠিক রিটার্ন দাখিল করতে সাহায্য করি, যাতে করে রাজস্ব বৃদ্ধি পায়। তাহলে এই জিনিসটা কিন্তু আপনি আর ভুলবেন না। কি করবেন, একজন করদাতাকে সঠিক রিটার্ন দাখিল করতে আপনি সাহায্য করতে পারেন। তাহলে এতে করে কি হবে, এতে করে রাজস্ব, এই যে রাজস্ব আহরণে বলতে এই রাজস্ব বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমার 1। 2 নম্বর কি হবে, কর আইন সহজভাবে বুঝিয়ে করদাতাকে সচেতন করি। বলতে আমাদের দেশে যে বিভ্রান্তি আছে, সঠিকভাবে কিন্তু আমাদের দেশে যে করদাতা আছেন তারা কিন্তু সঠিকভাবে এই কর আইন তাদের পক্ষে মুখস্থ করে রাখা সম্ভব না। অনেক সময় দেখা যায় অনেক ভুল ভ্রান্তি হয় বা অনেক সময় অনেক ধরনের ভুল বুঝাবুঝি হয়, যাতে করে ভুল বুঝাবুঝি পরিত্রাণ পায় একজন করদাতা, যাতে করে সহজে আত্মবিশ্বাসের সঙ্গে তার যে করটি আছে সেটি যাতে করে তিনি দাখিল করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, কর আইন সহজভাবে বুঝিয়ে করদাতাকে সচেতন করতে হবে বা সচেতন করি।
করদাতা যদি সচেতন না হয় তাহলে তিনি কি কর দিবেন? তিনি কিন্তু কর দিবেন না। তিনি কিন্তু ভয়ে থাকবেন যে আসলে এই বুঝে আমাকে কর কর্তৃপক্ষ ধরলেন, বা এই বুঝে আমার জরিমানা হলেন, এই মনে আমার জেল হবে, জরিমানা হবে, এই ধরনের বিভিন্ন ধরনের ভয়ভীতিতে থাকে। তাহলে আপনার কি করতে হবে? কর আইন সহজভাবে বুঝিয়ে করদাতাকে সচেতন করি। আমার হচ্ছিল 2টি গেল। এর পরবর্তীতে কি আছে? আপিলের শুনানিতে করদাতার পক্ষে লড়াই করে ন্যায্য কর নিশ্চিত করি। অনেক সময় দেখা যায় একজন করদাতা তিনি করটি সাবমিট করেছেন, বা কর দেওয়ার পরবর্তীতে সময় যে কোনো ভুলবশত কারণে বা যে কোনোভাবেই তার একটি অন্যভাবে ভুল হয়েছে। ভুল হওয়ার পরিবর্তিতে তার আপিল করতে হবে। এই ক্ষেত্রে আপিল ও শুনানিতে আপনি একজন কর আইনজীবী হিসাবে আপনার উচিত হবে, বা আপনার এটি কাজ, যাতে করে তিনি তার ন্যায্য যে অধিকার আছে, তার যে ন্যায্য অধিকার তিনি বুঝে পায় বা ফিরে পায়। আপিল ও শুনানিতে অংশগ্রহণ করবেন, এতে করে যাতে করে তিনি ন্যায্য যে অধিকার, তার যে অধিকার, আইনগত অধিকার, সেই অধিকারটি যাতে করে একজন করদাতা পেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তার ভূমিকাটি পালন করবেন। এর পরবর্তীতে যেটি আছে, কর ফাঁকি রোধে সঠিক পরামর্শ দিয়ে আইন মানতে উৎসাহী করি। আমাদের দেশে কর ফাঁকি দেওয়ার একটা হিড়িক থাকে। কেন হিড়িক থাকে? অনেকে বুঝে দেয়, অনেকে না বুঝে দেয়, বলতে এটাতে আসলে কোনো ধরনের সুন্দরভাবে পদ্ধতিটা নেই, যে আসলে একজন মানুষ বা একজন করদাতাকে যে সঠিকভাবে বোঝানো হবে যে আপনি এভাবে করবেন বা এভাবে করবেন, সেই বিষয়টা কিন্তু সঠিকভাবে বুঝায় না। এর পরবর্তীতে কি হয়? অনেক সময় কর ফাঁকি হয়ে যায়। যেমন রাজস্ব আহরণের যদি যে লক্ষ্যমাত্রা থাকে, সঠিক দিক নির্দেশনা না থাকার ফলে, বলতে একজন করদাতাকে সঠিকভাবে সুন্দরভাবে পরামর্শ না দেওয়ার ফলে এই যে কর ফাঁকি হয়ে যায়। তাহলে আপনি একজন কর আইনজীবী হিসেবে আপনার কাজ হবে কর ফাঁকি রোধে সঠিক পরামর্শ দিয়ে আইন মানতে উৎসাহিত করা, যাতে করে তারা কর ফাঁকি না দেয়। কেননা যদি তাদের সঠিক ধারণা থাকে, তারা যদি সঠিক আইনটি জানে, তাহলে আশা করি কোনো করদাতাই বা কোনো মানুষই আইন অমান্য করবে না। এটা হচ্ছে আমার বিশ্বাস। তাহলে কর ফাঁকি রোধে সঠিক পরামর্শ দিয়ে আইন মানতে উৎসাহিত করবেন। এর পরবর্তীতে আছে কি? নিয়মিত পরামর্শ দিয়ে কর দাখিলের প্রক্রিয়া সহজ করি। বলতে আসলে একজন করদাতা বলতে অনেক করদাতাই জানে না যে আসলে তার করটি কখন দেওয়া প্রয়োজন, কখন দিলে তার জরিমানা হবে না। এই বিষয়গুলি আসলে একজন করদাতা অনেক সময় জানে না। না জানার ফলে উনি এই করের জরিমানায় পড়ে বা বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ে। তাহলে উনি যদি রেগুলার একটি পরামর্শ পেতেন, বা যাতে করে এই আইনজীবীদের যাতে করে সহজে তারা পান, বা তাদের সাথে যদি কথাবার্তা বলতে পারেন, তাহলে কিন্তু এই পরামর্শ দেওয়া সহজ। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আপনি কি করবেন? নিয়মিত পরামর্শ দিয়ে কর দাখিল প্রক্রিয়া সহজ করি। বলতে আপনি যদি পরামর্শটা দিন, তাহলে কিন্তু তিনি সেটা বুঝতে পারবেন। একজন করদাতা বোঝার ফলে কি হবে? যাতে করে তিনি করটি সহজভাবে দিতে পারবেন। তাহলে কি হলো? নিয়মিত পরামর্শ দিয়ে কর দাখিল প্রক্রিয়া সহজ করি। এর পরবর্তীতে আছে জটিল কর সমস্যার সমাধান করে রাজস্ব আদায়ে সাহায্য করি। আমাদের দেশে কিন্তু জটিল কর সমস্যা আছে। একটি মানুষের ভয়ভীতি দেখায় অনেকে আছে, আবার অনেকে কিন্তু ভালো। যেহেতু আমরা একজন করদাতা হিসাবে যদি যান, আপনি যা দেখবেন অনেকে আপনাকে সুন্দরভাবে সুপরামর্শ দিবে, এবং অনেকে কিন্তু এখানে অনেক ধরনের বিভ্রান্ত ছড়ায়। তাহলে যেহেতু আপনি একজন কর আইনজীবী হবেন, তাহলে আপনার উচিত হবে সঠিক পরামর্শটা দিয়ে, যাতে করে একজন করদাতা সুন্দরভাবে এই করটি সাবমিট করতে পারে। তাহলে সেটি কি হবে? জটিল কর সমস্যার সমাধান। বলতে জটিল কর সমস্যার সমাধান কি? এক ব্যক্তির বিভিন্ন খাতের আয় আছে, তিনি বাড়ি ভাড়া থেকে আয় পান, তিনি মনে করেন চাকরি থেকে আয় পান, তিনি ব্যবসা হতে আয় পান। এর পরবর্তীতে ওনার আরো যে বিভিন্ন ধরনের আয় আছে, ব্যয় আছে, এগুলি যে একদম মনে করেন যে বড় ধরনের একটা সমস্যার মধ্যে তিনি পড়ে যান। তিনি গিফট পাইছেন, তিনি অন্যান্য মাধ্যম থেকে আয় হয়েছে। এই বিষয়গুলি যাতে করে সুন্দরভাবে সমস্যাটি সমাধান করে, জটিল সমস্যা সমাধান করে রাজস্ব আহরণে আপনি সহযোগিতা করতে পারেন। এতে করে যে এনবিআরও তার রাজস্ব আহরণের ভূমিকা রাখতে পারবেন, এবং কি যে করদাতা আছেন তার পক্ষ হয়ে আপনার কাজ করার সুযোগ আছে। তাহলে কি জটিল কর সমস্যার সমাধান করে রাজস্ব আদায়ে সাহায্য করি। তাহলে আমরা আশা করি আমাদের এটাও হলো। এরপরে করদাতা ও কর অফিসের মধ্যে সেতু হয়ে কাজ করি। করদাতা এবং কর অফিসের মধ্যে সেতু হয়ে কাজ করি বলতে হচ্ছিল
আপনি এটাই লিখবেন, করদাতা এবং কর অফিসের মধ্যে সেতু হয়ে কাজ করি। তাহলে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে কি হলো, ধরেন একজন করদাতা আর হচ্ছে কর কর্তৃপক্ষ বা কর অফিস। একজন করদাতা কখনোই কিন্তু মনে করেন যে সরাসরি কর অফিসে যায় না। কেন যায় না? অনেক ক্ষেত্রে ভয়ে যায় না, অনেক ক্ষেত্রে মনে করেন বুঝে না বিদায় যায় না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিক তথ্যটা কি সেই জিনিসটা তিনি জানতে পারবে না। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যদি আপনি, যেহেতু আপনি একজন কর আইনজীবী আছেন, তাহলে আপনি একজন মিডলম্যান। তাহলে আপনি কি করবেন, ওনাদের কাছ থেকে আপনি, যিনি একজন করদাতা আছেন তার কাছ থেকে আপনি সঠিক তথ্যটা তিনি যে আসলে কি চায় সেই বিষয়টা কিন্তু আপনার কাছে তিনি খোলামেলা বলবেন, যেটা একটি কর অফিসে যায় সচরাচর তিনি বলতে সাহসও পান না, বুঝেন না, বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাহলে আপনার কাজ কি হবে, এই করদাতা এবং কি এই কর অফিসের মধ্যে সুন্দরভাবে একটি সেতু বন্ধন করা, যাতে করে তারা, করদাতা যাতে করে সঠিকভাবে করটি দিতে পারেন এবং কর অফিস বা জাতীয় রাজস্ব বোর্ড এই করটি যাতে করে সহজভাবে সংগ্রহ করতে পারেন, সেই বিষয়টি আপনি আরো সহজ করে দিবেন, যাতে করে কোনো পক্ষই, কর অফিস প্লাস করদাতা, কেউ যাতে করে হয়রানির শিকার না হয় বা কোনো ধরনের জটিলতা না পড়ে। কেননা যদি করদাতা না বুঝেন তাহলে তিনি ভুল করবেন, এতে করে কি হবে, কর অফিস অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, এতে করে অনেক ধরনের মামলা মোকদ্দমা সৃষ্টি হয়ে যেতে পারে। তাহলে একজন কর আইনজীবী হিসাবে আপনার কি হবে, করদাতা এবং কর অফিসের মধ্যে একটি সেতু বন্ধন হিসাবে কাজ করা, যাতে করে কোনো পক্ষই সমস্যার সৃষ্টি বা সমস্যাতে না পড়েন। এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছিল কর আইনের সঠিক প্রয়োগ করে করদাতার আস্থা বাড়ায়। বলতে আপনি যদি সঠিকভাবে কর আইনটি সুন্দরভাবে বোঝান বা কর আইন সম্পর্কে আপনি যদি বিস্তর ধারণা থাকবে, তা আশা করি থাকে, তাহলে আপনি কি হবে, যে আপনার কাছে যদি কোনো করদাতা যান, উনি যদি ভালো একটা সেবা পান, তাহলে অবশ্যই কিন্তু তার কর দিতে প্রতি বছর আর কোনো ধরনের সমস্যা থাকবে না, এটা আমার বিশ্বাস। কেননা উনি জিনিসটা বুঝতে পারছেন যে আসলে কত টাকা হলে কত টাকা কর দিতে হয়, কি আয় হলে কি ধরনের কর দিতে হবে, কি পরিমাণ কর দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, না দিলে কি জরিমানা আছে, আর আমি যদি তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে আমি কি ধরনের সুবিধা পাবো, এই ধরনের বিস্তারিত ধরনের আলোচনা আছে, সেই আলোচনায় আমরা যাব না। তাহলে আপনার কি হবে, কর আইনের সঠিক প্রয়োগ বলতে আপনার যে সঠিক প্রয়োগটা আছে, কর আইন তো আছে, কর আইনটা যাতে করে সঠিক প্রয়োগ হয়, এতে করে যাতে করে একজন করদাতা তার ন্যায্য অধিকার পান, কোনো ধরনের হয়রানি না হন, সে এইরকম যদি হয় তাহলে কি হবে, একজন করদাতা তার আস্থা ফিরে পাবে। এর পরবর্তীতে সর্বশেষ যেটি লিখেছি সেটি হচ্ছিল আইনসম্মতভাবে সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা। বলতে একজন কর আইনজীবী সরকারের রাজস্ব আহরণের অনেক বড় ভূমিকা পালন করে। কেন, কিভাবে ভূমিকা পালন করে সেগুলি কিন্তু আমরা উপরে পড়েছি, এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ভূমিকা আছে। আমি কিন্তু এখানে সহজ করার ক্ষেত্রে যাতে করে আমাদের পরীক্ষাতে যেগুলি আসবে সেগুলি যাতে আমরা মনে রাখতে পারি সেই বিষয়টা এখানে লিখেছি। এর বাইরেও কিন্তু অনেক ধরনেরই আছে। একজন কর আইনজীবী কিন্তু সরকারের পক্ষে হয়ে বা জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ হয়ে বা দ্বিতীয় পক্ষ করদাতার পক্ষ হয়েও কিন্তু এখানে কাজ করে। কেন করে, যাতে করে রাজস্ব সঠিকভাবে আহরণ করা যায়। তাহলে আমরা এখানে প্রথম যে প্রশ্নটি পড়লাম সেই প্রশ্নটা এখানে কিন্তু আরো লিখতে পারবেন, আপনার যে এগুলি লিখতে হবে বিষয়টা এরকম কিন্তু নয়। আপনি বিভিন্ন বই সংগ্রহ করার মাধ্যমে আপনি এগুলি খুঁজে দেখতে পারেন, আরো আপনি মন মতন করে এটা লিখতে পারবেন। এক নম্বর বলা হচ্ছিল আমি করদাতাকে সঠিক রিটার্ন তৈরি করে দাখিল করতে সাহায্য করি, কথা শেষ। 2, কর আইন সহজভাবে বুঝিয়ে করদাতাকে সচেতন করি। 3, আপিল ও শুনানিতে করদাতার পক্ষে লড়াই করে তার ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দেই বা নিশ্চিত করি, জাহিদান দিবেন। কর ফাঁকি রোধে সঠিক পরামর্শ দিয়ে আইন মানতে উৎসাহিত করি। নিয়মিত পরামর্শ দিয়ে কর দাখিল প্রক্রিয়া সহজ করি। জটিল কর সমস্যার সমাধান করে রাজস্ব আদায়ে সাহায্য করি। করদাতা ও কর অফিসের মধ্যে সেতু হয়ে কাজ করি। কর আইন সঠিকভাবে প্রয়োগ করে করদাতার আস্থা বাড়াই। আইনসম্মতভাবে সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি বা রাখি। এই হচ্ছিল আজকের যে কমন সেন্স ভিত্তিক বা বুদ্ধিভিত্তিক প্রশ্ন যেটি সেটি, এটিতে হয়তো বা 5 মার্কে থাকতে পারবে বা আপনার ভাইবার জন্য এটি ধরতে পারে। তাহলে আমি আশা করি যে আপনার আর কোনো ধরনের সমস্যা নেই এই প্রশ্নটি বুঝতে। তার পরবর্তীতে যদি আপনার যদি কোনো পক্ষ জানা থাকে বা আর কি কি ভূমিকা আছে আপনি কমেন্টে অবশ্যই জানাইতে পারেন। তাহলে আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করতেছি। আশা করি আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন।
এবং কি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।